রোহিত যখন সর্বপ্রথম আমাকে দেখতে আসলো আমাদের বিয়ের জন্য, আমার অনেক বেশি ভয় লাগছিল। এর আগে কোনো দিন কোনো ছেলেপক্ষ আমায় দেখতে আসেনি। এই ভয়েই তো আমি তার ছবিটাও পর্যন্ত দেখিনি। সকাল থেকে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। রিয়া আপা আমাকে কিভাবে সান্ত্বনা দিবে, কিভাবে বোঝাবে, তা নিয়ে উনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। কারণ আমি ছোটবেলা থেকেই তো একটু ভীতু টাইপের ছিলাম। অল্পতেই ঘাবড়ে যেতাম, আর আজ প্রথম ছেলেপক্ষ আমায় দেখতে আসবে। কি যে করব বুঝতে পারছিলাম না। মা বাবার অনেক আশা এই ঘরটাতে বিয়ে দেবার জন্য, আর ছেলেদেরও অনেক আগ্রহ। সব মিলিয়ে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। বিকেলের দিকে রিয়া আপা আমায় গোলাপি একটা শাড়ি পরালেন। গোলাপি কাচের চুড়ি, মাথায় বেলি ফুল এবং ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আমার তেমন একটা সাজগুজের প্রতি নেশা ছিল না, টুকটাক সাজতে পছন্দ করতাম। এজন্য আমায় সাজানোর দায়িত্ব পুরোপুরি রিয়া আপা নিজেই নিয়েছিলেন। রোহিতরা সন্ধ্যায় বাসায় আসলো। তাদের সামনে আমি যাবার আগে আম্মু আর চাচি খুব ভালো মতো আমাকে বুঝিয়ে দিলেন, সুন্দর মতো যেন কথা বলি আর কোনো ভুল না করি। আব্বু এসে আমাকে ডাক দিলেন। চায়ের ট্রেটা দেওয়া হলো আমার হাতে, কিন্তু হাত এমনভাবে কাঁপছিল যে তাদের সামনে আমি চায়ের ট্রে হাত থেকে ফেলে দিই। মা তো একদম মাথায় হাত দিয়ে দিলেন। হয়তো তার ভাবনা হচ্ছিল এই বুঝি বিয়েটা ভাঙলো। আমিও তাই ভাবছিলাম। কিন্তু ঈশা আপু আর বাবা মানে রোহিতের আব্বু হাসতে শুরু করে দিলেন। আমি তাদের হাসি শুনে তাদের দিকে তাকালাম। এর আগে খুব লজ্জা লাগছিল তাকাতে। তখনই দেখলাম ঈশা আপুর পাশে নীল পাঞ্জাবি পরে একজন সুদর্শন যুবক বসে মুচকি হাসছেন। উনি হচ্ছেন রোহিত, যে কেউ দেখে প্রেমে পড়ে যাওয়ার উপায়। ইরাক কি আমার এতই বেশি ভালো লাগলো যে তার থেকে চোখ সরাতে ইচ্ছে করছিল না। কিন্তু আশেপাশে এত মানুষ, যদি তার দিকে তাকিয়ে থাকি সবাই আমায় নির্লজ্জ ভাববে। এর জন্য কয়েক সেকেন্ডের মধ্যে আবার নিচের দিকে তাকিয়ে ফেললাম। ঈশা আপু আমায় তার পাশে নিয়ে বসালেন, বললেন, তুমি নিশ্চয়ই অনেক নার্ভাস, তাই না? ইটস ওকে, ইজি হও। রোহিতের মা বাবা আমায় কিছু প্রশ্ন করলেন। আমি তাদের উত্তর দিলাম। তারা বললেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। এখন আপনারা আমাদের ছেলের কাছে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন। আমরা সবাই রাজি। আম্মু আমায় ভিতরে নিয়ে গেলেন। মা জিজ্ঞেস করলো আমার ছেলে পছন্দ হয়েছে কিনা। আমিও হে বললাম। ব্যাস, বাসায় সবাই মিষ্টির খাবার দাওয়াত শুরু করলো। সবাই মিলে অনেক বেশি খুশি। এই দিনের বিয়ের ডেট ফিক্সড হয়ে গেল, যে 3 মাস পরে আমাদের বিয়ে হবে। এবং ঠিক 15 দিন পরে আমাদের এঙ্গেজমেন্ট হলো। এঙ্গেজমেন্ট থেকে নিয়ে বিয়ে পর্যন্ত সব কিছুর মধ্যে মা এবং ঈশা আপু তারা বরাবর এসেছেন বাসায়, সব কিছুই করেছেন। কিন্তু এর মাঝে শুধু এঙ্গেজমেন্টের দিনই রোহিতের সাথে দেখা হয়েছে। তার নাকি খুব কাজ ছিল, কি কি নাকি গোছানোর ছিল। এজন্য সে সময় করে উঠতে পারছিলেন না, এবং বিয়ের আগে তার এগুলো করার কথা ছিল। সবশেষে বিয়ের 5 দিন আগে রোহিত আমায় ফোন দিলেন। মোবাইল স্ক্রিনে রোহিতের নামটা দেখতে কেমন যেন কলিজা ধুকপুক করতে শুরু করলো। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। রোহিত সালামের জবাব দিয়ে নিয়েই সরি বললেন তার ব্যস্ততার জন্য। জিজ্ঞেস করলেন সবকিছু আমার পছন্দ মতো হচ্ছে কিনা, কোনো কিছুর কমতি আছে কিনা। আমি হ্যাঁ না উত্তর দিলাম। কেমন যেন লাগছিল, কিন্তু খুব বেশি ফ্রেন্ডলি বিহেভ করতেন উনি। খুব ভালো লেগেছিল যে মানুষটা যে রকম সুন্দর তার মনটাও ঠিক তেমনি সুন্দর। দেখতে দেখতে বিয়ে পড়ানো হলো। বিয়ে হলো, নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন সংসারে আসলাম। আমাদের বাসর রাতটাও ছিল আমাদের বন্ধু হওয়ার রাত। এক রাতে রোহিত আমায় খুব কাছে করে আর বিশ্বস্ত একজন বন্ধু হয়ে গেলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি গোসল করে রোহিতকে ডাক দিলাম। দুজনে নামাজ পড়ে নিলাম। তারপর রোহিত আবার ঘুমিয়ে পড়ল, আর আমি ব্যস্ত হয়ে গেলাম শাড়ি পরতে। কিন্তু বিপত্তি তখনই ঘটলো যখন পুরো 1 ঘন্টা লাগিয়ে শাড়ি পরার পরে দেখলাম আমি উল্টো শাড়ি পরেছি। আমি আয়নায় দাঁড়িয়ে আমায় দেখছিলাম, আর রোহিত পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমি জিজ্ঞেস করলাম, হাসছো কেন? তুমি ঠিক মতো শাড়ি পরতে পেরেছো? হ্যাঁ, দেখো না কত সুন্দর করে শাড়িটা পরেছি। রোহিত তখন আরও হাসতে শুরু করলো এবং বলল, আগে কখনো নিজ হাতে শাড়ি পরনি, তাই না? সব সময় রিয়া আপা আমায় রেডি করে দিত কোনো প্রোগ্রামে গেলে। আজকে তো শাড়ি পরা লাগবে, তাই নিজেই প্রথমে চেষ্টা করলাম।
এর আগে কখনো নিজের হাতে শাড়ি পরিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঈশার শাড়ি পরার সময় অনেক দিন আমার কাছে হেল্প নিয়েছে। ওর শাড়ি পরা দেখতে দেখতে আমি নিজে এখন বুঝি শাড়ি কিভাবে পরতে হয়। যদিও আমার খুব লজ্জা লাগছিল যখন ও আমায় আস্তে আস্তে শাড়িটা পরিয়ে দিচ্ছিল। একদম শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছিল ওর হাতের স্পর্শ যখন লাগছিল। কেমন যেন অনুভূতি হচ্ছিল, লজ্জায় যেন আমি তার দিকে তাকাতেই পারছিলাম না। পরে মনে মনে ভাবলাম এত লজ্জা পাওয়ার কিছুই নেই, সে তো আমার স্বামী হয়। নিজের মনকে লজ্জা থেকে বাঁচানোর একটা বৃথা চেষ্টা করছিলাম আর কি। শাড়ি পরানোর সময় আমি এক নজর রোহিতকে দেখছিলাম আর ভাবছিলাম কিভাবে এত তাড়াতাড়ি একটা মানুষের প্রেমে পড়ে গেলাম। আল্লাহ পাক আমায় কত সৌভাগ্যশালী করেছেন যে এত সুন্দর এবং এত ভালো মনের একটা স্বামী পেয়েছি। শাড়ি পরানো শেষ করার পরে রোহিত নিজ হাতে আমায় সাজিয়ে দিলেন। যদিও বিয়ের 3 মাসে আমি সাজ শেখার জন্য পার্লারে একটা কোর্স করে নিয়েছিলাম, কিন্তু দেখলাম আমি কোর্স করলেও রোহিত একজন পুরুষ মানুষ হয়েও অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট করতে পারেন এবং খুব সুন্দর মেকআপ আইডিয়াও আছে ওনার। তারপর কি যে সুন্দর বিয়ের 2টা দিন কাটলো তা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। কিন্তু যখনই কয়েক ঘন্টা আগের কথাগুলো মনে করি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পেছনে ফিরে দেখলাম রিয়া আপু আমায় জড়িয়ে ধরে আছে। মা বাবা আর আম্মু আব্বু সবাই নাকি ড্রয়িং রুমে বসে আছে। কাল যেহেতু আমি নতুন বাসায় চলে যাব, তাই এই বাসা থেকে বিদায় দেওয়ার জন্য আম্মু আব্বু এসেছেন এবং মা বাবা নাকি কি যেন কথা আছে। তাদের সাথে আমার কোনো খুশিতেই আসলে খুশি লাগছে না। রোহিতের বাচ্চা আছে, বাইরের সম্পর্ক আছে, এই ধরনের সত্যি নিজের স্বামীর চরিত্র নিয়ে শোনার পরে নিশ্চয়ই কোনো নারীর আর কোনো কিছুই ভালো লাগবে না। তাই আমি ভাবলাম বাসা থেকে আজকে আম্মু আব্বু রিয়া আপা সবাই যাওয়ার পরে রোহিতের সাথে আমি এই ব্যাপারে আলাপ করব। সব সত্যি কথাই রোহিতকে আমায় জিজ্ঞেস করতেই হবে। যথারীতি রাতে খাওয়া দাওয়ার হলো, সবার গল্পগুজব হলো, এরপরে সবাই চলে গেলেন। প্রায় রাত 11টার দিকে আমি আমাদের রুমে গেলাম। গিয়ে দেখলাম রোহিত তার অফিসের কিছু কাজ করছেন। আমাদের ব্যাগ গোছানো শেষ? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। তোমার কি বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল বা আছে? আর মায়াকে? তোমাকে এগুলা কে বলছে? আমি সত্যিটা জানতে চাই, আমাকে প্লিজ বলো, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আর মায়া মেয়েটা কে? দেখো মারিয়া, অনেক রাত হয়ে গিয়েছে, আমি এ ব্যাপারে কোনো কথাই বলতে চাচ্ছি না। আর হ্যাঁ, মায়ার প্রসঙ্গে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। আশা করি তুমি বুঝতে পারবে। আর এই ব্যাপারটা নিয়ে কোনো প্রশ্ন আমায় করবে না। অন্তত পক্ষে এখন যখন সময় হবে আমি নিজে তোমার সব বলবো। এখন প্লিজ নিজেও ঘুমিয়ে পড়ো আর আমায় একটু কাজ করতে দাও। আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দ্বিতীয় পর্বের জন্য আমাদের চ্যানেলটি ফলো করে সাথে থাকবেন। কখন লাগবে দ্বিতীয় পর্ব সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।